আমরা যখন বুকের ওপর হাত রাখি খেয়াল করলে বেশ একটা হালকা ওঠানামা টের পায়, তাই না? খুব সাধারণ একটা ব্যাপার মনে হয়। হ্যাঁ, একদমই তাই। কিন্তু এই সাধারণ ঘটনার পিছনেই আমাদের শরীরের একটা অসাধারণ সিস্টেম কাজ করছে। ঠিক বলেছেন। আজকের আলোচনা এটাই নিয়ে, শ্বসন প্রক্রিয়া। যেটা ছাড়া আমরা এক মুহূর্ত চলতে পারি না। আমাদের কাছে যে তথ্য আছে সেটা এর একেভাবে গোড়ার কথাগুলো বলছে। আসলে এই প্রক্রিয়াটা যে কেন এত জরুরি, কারণ আমাদের তো বেঁচে থাকতে সব কাজ করতে শক্তি লাগে। অবশ্যই। আর এই শক্তিটা আসে ওই যে আমরা পরিবেশ থেকে অক্সিজেন নিই না, সেটাই আমাদের কোষের ভেতরে ঢুকে ধরুন গ্লুকোজ বা অ্যামাইনো অ্যাসিড এই সরল খাবারগুলোকে ভাঙতে সাহায্য করে। আচ্ছা। আর এই ভাঙার ফলে শক্তিটা তৈরি হয়। তার ব্যাপারটা শুধু এই যে শ্বাস নিলাম আর ছাড়লাম তা নয়। না, তার চেয়েও বেশি কিছু। এটা তাহলে একটা কি বলে বিনিময় ব্যবস্থা। পরিবেশ থেকে অক্সিজেন নিচ্ছি আর শরীর থেকে কিছু বের করে দিচ্ছি। একদম। জরুরি অক্সিজেন নেওয়া আর শরীরের ভেতরে তৈরি হওয়া একটা বর্জ্য গ্যাস কার্বন ডাই অক্সাইড, সেটা বের করে দেওয়া। ও, এই কার্বন ডাই অক্সাইডটা কি ওই শক্তি তৈরির সময়ই তৈরি হয়? ঠিক ধরেছেন। যখন ওই সরল অণুগুলো ভাঙে, শক্তি তৈরি করার জন্য ভাঙে, এই প্রক্রিয়াটাকে ক্যাটাবলিক প্রক্রিয়াও বলে অনেকে, তখনই উপজাত বা বাই প্রোডাক্ট হিসেবে এই কার্বন ডাই অক্সাইড গ্যাসটা তৈরি হয়। এটা কোষের নিজের জন্য দরকারি না, বরং বেশি জমে গেলে তো ক্ষতিকর। আচ্ছা। তাই এটাকে শরীর থেকে বের করে দিতেই হয়। তার অক্সিজেন আনা যতটা জরুরি, এই কার্বন ডাই অক্সাইড বের করাটাও ততটাই জরুরি। হ্যাঁ, দুটো দিকেরই খেয়াল রাখতে হয় শরীরকে। ভাবতেই কেমন লাগে। এই পুরো আদান প্রদানটা আমাদের প্রায় অজান্তেই সবসময় ঘটে চলেছে। নিঃসন্দেহে। আর এই যে শক্তি তৈরি হচ্ছে, এটাই তো আমাদের সবকিছুর মূলে, হাঁটা চলা, চিন্তা করা, সবকিছু। একদম। প্রতিটি কাজের পিছনেই এই নিরন্তর শ্বসনের অবদান আছে। এটাকে অনেকটা গাড়ির ইঞ্জিনের সাথে তুলনা করতে পারেন। গাড়ির ইঞ্জিন? কিভাবে? দেখুন, ইঞ্জিন চলতে যেমন বাতাস লাগে, অক্সিজেন, জ্বালানিটাকে পোড়ানোর জন্য। হ্যাঁ, তা তো লাগেই। তেমনি আমাদের শরীর চালাতেও অক্সিজেনটা অপরিহার্য, ওই খাবারকে শক্তিতে বদলানোর জন্য। আর ইঞ্জিন যেমন ধোঁয়া বের করে দেয়, ঠিক আমাদের শরীরকেও ওই কার্বন ডাই অক্সাইডটা বর্জ্য হিসেবে বের করে দিতে হয় সুস্থ থাকার জন্য। বাহ, খুব সুন্দর তুলনা তো। তাহলে ওই যে শুরুতে বলছিলাম বুকের ওঠানামার কথা, ওটা আসলে এই গ্যাস বিনিময়েরই একটা বাইরের লক্ষণ, তাই তো? হ্যাঁ, বলা যেতে পারে। ওই শারীরিক অনুভূতিটা আমাদের মনে করিয়ে দেয় যে ভেতরে খুব জরুরি একটা কাজ চলছে। যদিও আমাদের কাছে যে তথ্য আছে সেখানে এটাকে মূলত ব্রিদিং বা শ্বাসকার্য বলেছে, পরিবেশের সাথে গ্যাস বদলানো। আচ্ছা। তবে এটা আসলে বৃহত্তর যে শ্বসন প্রক্রিয়া, যার মাধ্যমে কোষ শক্তি পায়, তারই একটা অংশ। বেশ, তাহলে এতক্ষণের আলোচনার মূল কথাটা যদি এক কথায় বলতে হয়, কি দাঁড়ালো? সংক্ষেপে বললে এই শ্বসন বা শ্বাসকার্য হল জীব দেহ আর তার চারপাশের পরিবেশের মধ্যে একটা খুব জরুরি গ্যাসের আদান প্রদান। জীব তার পরিবেশ থেকে অক্সিজেন নেয় শক্তি তৈরির জন্য, আর এই প্রক্রিয়ায় যে কার্বন ডাই অক্সাইড তৈরি হয় সেটা বর্জ্য হিসেবে পরিবেশে ছেড়ে দেয়। এই যে বিনিময়টা, এটা না চললে জীবনই সম্ভব না। পরিষ্কার হলো ব্যাপারটা। তবে তথ্যের শেষে একটা কথা বলা আছে যে শ্বসন অঙ্গ আর শ্বাস নেওয়ার পদ্ধতি নাকি বিভিন্ন জীবে বিভিন্ন রকম হতে পারে। হ্যাঁ, ওটা নিয়ে পরে আলোচনা হবে বলা আছে। এটা কিন্তু বেশ একটা ইন্টারেস্টিং প্রশ্ন তুলে দেয়। ঠিক, কারণ আমরা তো এতক্ষণ আলোচনা করলাম কেন গ্যাস বিনিময় দরকার আর কি বিনিময় হয়, কিন্তু কিভাবে হয় সেটাই। পৃথিবীতে কত রকমের জীব, সবার তো গঠন এক নয়। একদমই না। মাছ জলে ফুলকা দিয়ে শ্বাস নেয়, পোকামাকড়দের শুনেছি অন্যরকম ব্যবস্থা। হ্যাঁ, ওদের ট্র্যাকিয়া থাকে। পাখিরা উড়তে উড়তে শ্বাস নেয়, আমরা ফুসফুস ব্যবহার করি। এই যে তথ্যে বলছে পদ্ধতি নিয়ে পরে কথা হবে, এটা সত্যিই ভাবায়। এই একই জরুরি কাজটা অক্সিজেন নেওয়া আর কার্বন ডাই অক্সাইড ছাড়া প্রকৃতিতে কত বিচিত্র উপায়ে যে সম্পন্ন হচ্ছে। ঠিক, এটা নিয়ে আরও জানার আগ্রহ তৈরি হওয়াই স্বাভাবিক। দেখা যাক পরের আলোচনাগুলোতে হয়তো এই বৈচিত্র্যগুলো নিয়েই কথা হবে। আশা করা যায়। শ্বাস প্রশ্বাস এই যে আমরা বেঁচে আছি, এর জন্য তো এটা অপরিহার্য, তাই না? এই প্রক্রিয়াটা আসলে কিভাবে কাজ করে, আজ আমরা এই নিয়ে একটু গভীরে যাব। হ্যাঁ, একদম।
আমাদের কাছে জীববিজ্ঞানের কিছু টেক্সট আছে, সেখান থেকেই দেখব। মানে শুধু মানুষ না, অন্যান্য প্রাণীরা কিভাবে শ্বাস নেয় সেটাও বেশ ইন্টারেস্টিং। ঠিক। মূল লক্ষ্যটা হলো এই পুরো ব্যাপারটার মানে শ্বাস-প্রশ্বাসের বৈচিত্র্য আর মানুষের সিস্টেমটা এর নির্যাসটুকু সহজে বোঝা। ঠিক তাই। শুরুতেই ভাবুন কিছু অমেরুদণ্ডী প্রাণী, মানে ধরুন স্পঞ্জ বা ওই ফ্ল্যাটওয়ার্ম, ওরা কি করে? ওদের তো আলাদা অঙ্গ নেই। হ্যাঁ, ওরা তো মনে হয় সরল ব্যাপন, মানে পুরো শরীর দিয়েই গ্যাস বিনিময় করে। একদম সরল ব্যাপন, খুব সাধারণ, কিন্তু ওদের জন্য যথেষ্ট। আবার ধরুন কেঁচো, ওদের ভেজা ত্বকটাই শ্বসনের কাজ করে। আচ্ছা, কিন্তু পতঙ্গদের ব্যাপারটা তো শুনেছি বেশ আলাদা। ওদের কি যেন থাকে, টিউবের মতো? হ্যাঁ হ্যাঁ, ওদের থাকে ট্র্যাকিয়াল টিউব, মানে শ্বাসনালীর একটা বিরাট নেটওয়ার্ক। বুঝলেন তো, বাতাসটা সোজা সেলে সেলে পৌঁছে যায়। ওদের মেটাবলিজম খুব হাই তো, তাই এই সিস্টেমটা খুব কাজের। ওহ, দারুণ তো। আর জলজ প্রাণীদের ফুলকা মানে ব্র্যাঙ্কিয়াল রেসপিরেশন, আর আমরা মানে স্তন্যপায়ীরা ফুসফুস ব্যবহার করি। হ্যাঁ, পালমোনারি রেসপিরেশন। তবে উভচর, যেমন ধরুন ব্যাং, ওরা কিন্তু ফুসফুস ছাড়াও ওই ভেজা ত্বক দিয়েও শ্বাস নিতে পারে। কিউটেনিয়াস রেসপিরেশন বলে ওটাকে। বাহ, এই বৈচিত্র্যটাই দারুণ। পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার কি অসাধারণ সব উপায়। আচ্ছা, এবার মানুষের কথায় আসি। আমাদের শ্বসনতন্ত্রটা কিভাবে কাজ করে? বাতাসটা ঢোকে নাক দিয়ে, তারপর? হ্যাঁ, নাসারন্ধ্র দিয়ে ঢুকে ন্যাজল চেম্বার, তারপর ফ্যারিংস বা গলবিল। এই ফ্যারিংসটা কিন্তু কমন প্যাসেজ, মানে খাদ্য আর বাতাস দুটোই এর মধ্যে দিয়ে যায়। ও আচ্ছা, আর তারপর ল্যারিংস, যেটাকে সাউন্ড বক্সও বলে? ঠিক, ল্যারিংস বা স্বরযন্ত্র, এখানেই শব্দ তৈরি হয়। আর এখানেই আছে ওই এপিগ্লটিস নামের একটা দারুণ জিনিস। হ্যাঁ, এপিগ্লটিস। ওটা তো খাবার গেলার সময় শ্বাসনালীতে খাবার ঢোকা আটকায়, তাই না? একটা ঢাকনার মতো। একদম ঠিক, পাতলা একটা তরুণাস্থির ঢাকনা। খাবার গেলার সময় গ্লটিসটাকে, মানে ল্যারিংসের মুখটাকে ঢেকে দেয়। কি চমৎকার একটা সুরক্ষা ব্যবস্থা, ভাবুন। সত্যি। আচ্ছা, এরপর বাতাসটা যায় ট্রাকিয়া বা শ্বাসনালীতে, যেটা বুকের মাঝখান দিয়ে নামে। হ্যাঁ, ট্র্যাকিয়া। এটা ফিফথ থোরাসিক ভার্টিব্রার কাছে এসে দুটো ব্রঙ্কাইতে ভাগ হয়ে যায়, ডান আর বাম ফুসফুসের জন্য। আর এই ব্রঙ্কাইগুলোও তো আবার ভাগ হতে থাকে ডালপালার মতো। একদম গাছের মতো। প্রাইমারি ব্রঙ্কাই ভাগ হয়ে সেকেন্ডারি, টার্সিয়ারি ব্রঙ্কাই, তারপর আরও সরু ব্রঙ্কিওল, আর একদম শেষে গিয়ে ছোট্ট ছোট্ট থলি, অ্যালভিওলাই। লক্ষ লক্ষ অ্যালভিওলাই। এখানেই তাহলে আসল কাজটা হয়, মানে গ্যাস বিনিময়। হ্যাঁ, এখানেই। এই অ্যালভিওলাইয়ের দেওয়াল খুব পাতলা, আর চারপাশের রক্তজালিকা। এখানেই অক্সিজেন রক্তে মেশে আর রক্ত থেকে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে আসে। সব মিলিয়ে ক্ষেত্রফলটা এনর্মাস, প্রায় একটা টেনিস কোর্টের সমান। ভাবা যায়। আচ্ছা, এই যে শ্বাসনালী, ব্রঙ্কাই, এগুলো চুপসে যায় না, খোলা থাকে কিভাবে? খুব ভালো প্রশ্ন। ট্র্যাকিয়া আর ব্রঙ্কাইগুলোতে সি আকৃতির কার্টিলেজ বা তরুণাস্থির রিং থাকে। এগুলোই ওগুলোকে খোলা রাখতে সাহায্য করে, চুপসে যেতে দেয় না। আচ্ছা, তাহলে পুরো পথটাকে মানে নাক থেকে অ্যালভিওলাই পর্যন্ত এটাকে কি ভাগ করা যায় কাজের ভিত্তিতে? হ্যাঁ, অবশ্যই। দুটো প্রধান ভাগ। একটা হলো পরিবাহী অংশ বা কন্ডাক্টিং পার্ট, মানে নাক থেকে টার্মিনাল ব্রঙ্কিওল পর্যন্ত। এর কাজ হলো বাতাস বয়ে আনা, বাইরের ধুলোবালি জীবাণু থেকে পরিষ্কার করা, বাতাসটাকে একটু ভিজিয়ে নেওয়া মানে আর্দ্র করা, আর শরীরের তাপমাত্রায় নিয়ে আসা। পরিষ্কার, আর্দ্র আর গরম বাতাস। আচ্ছা, আর দ্বিতীয় ভাব? দ্বিতীয়টা হলো শ্বসন অংশ বা রেসপিরেটরি পার্ট, মানে অ্যালভিওলাই আর তার ডাক্টগুলো। এখানেই আসল গ্যাস বিনিময়টা ঘটে। পরিষ্কার। এবার একটু ফুসফুস আর বুকের খাঁচা বা থোরাসিক চেম্বারের কথায় আসি। এদের মধ্যে সম্পর্কটা ঠিক কি? আমাদের দুটো ফুসফুস একটা দ্বিস্তরীয় পর্দা, প্লুরা দিয়ে ঢাকা। দুটো স্তরের মাঝে থাকে প্লুরাল ফ্লুইড। এটা লুব্রিকেন্টের মতো কাজ করে। ফুসফুস যখন ফুলে বা চুপসায় তখন ঘর্ষণ কমায়। যাতে সহজে নড়াচড়া করতে পারে। ঠিক। আর ফুসফুসগুলো থাকে থরাসিক চেম্বার বা বক্ষ গহ্বরে। এই চেম্বারটা পাঁজর, স্টার্নাম, ভার্টিব্রাল কলাম আর নিচে ডায়াফ্রাম পেশি দিয়ে তৈরি। প্রায় এয়ারটাইট একটা ঘর। এয়ারটাইট কেন? কারণ ফুসফুস নিজে নিজে নড়াচড়া করতে পারে না। আমরা যখন শ্বাস নিই তখন এই বক্ষ গহ্বর বা থোরাসিক চেম্বারের আয়তন বাড়ে, ডায়াফ্রাম নিচে নামে, পাঁজর উপরে ওঠে, ফলে ভেতরে জায়গা বাড়ে। আর জায়গা বাড়লে ফুসফুসও ফুলে ওঠে। হ্যাঁ,
কারণ ফুসফুসটা তো চেম্বারের গায়ে লেগে থাকে প্লুরার মাধ্যমে। চেম্বারের আয়তন বাড়লে ফুসফুসের আয়তনও বাড়ে, ভেতরের চাপ কমে যায়, আর বাইরের বাতাস হুশ করে ভেতরে ঢুকে আসে। এটাই শ্বাসগ্রহণ বা ইনহেলেশন। আর শ্বাস ত্যাগটা তাহলে উল্টো? একদম উল্টো। ডায়াফ্রাম ওপরে ওঠে, পাঁজর নিচে নামে। চেম্বারের আয়তন কমে, ফুসফুসের উপর চাপ পড়ে, ভেতরের বাতাস বেরিয়ে যায়। এক্সেলেশন। দারুণ মেকানিজম। তাহলে পুরো শ্বাস-প্রশ্বাস প্রক্রিয়ার ধাপগুলো যদি একবারে বলি। সংক্ষেপে বললে 5টা ধাপ। 1. পালমোনারি ভেন্টিলেশন, মানে এই যে বাতাস ভেতরে নেওয়া আর বাইরে বের করা। ইনহেলেশন, এক্সহেলেশন। ঠিক। 2. গ্যাসীয় ব্যাপন, অ্যালভিওলাই আর রক্তের মধ্যে O2 আর CO2-র আদান প্রদান। এটা হয় চাপের পার্থক্যের জন্য, মানে বেশি চাপের জায়গা থেকে কম চাপের জায়গায় যাওয়া। 3 নম্বর? 3. গ্যাস পরিবহন, রক্ত এই অক্সিজেন বয়ে কোষে কোষে নিয়ে যায়, আর কোষ থেকে কার্বন ডাই অক্সাইড ফুসফুসে ফিরিয়ে আনে। হিমোগ্লোবিনের একটা বড় ভূমিকা আছে এখানে। আচ্ছা। 4 হলো আবার ব্যাপন। এবার রক্ত আর টিস্যু বা কোষের মধ্যে গ্যাস বিনিময়। কোষে অক্সিজেন ঢোকে, কোষ থেকে কার্বন ডাই অক্সাইড রক্তে আসে। আর শেষ ধাপটা হলো? কোষীয় শ্বসন। হ্যাঁ, 5 নম্বর। সেলুলার রেসপিরেশন, যেখানে কোষগুলো অক্সিজেন ব্যবহার করে এনার্জি তৈরি করে, মানে এটিপি, আর বাই প্রোডাক্ট হিসেবে তৈরি হয় কার্বন ডাই অক্সাইড। এই পুরো চক্রটা চলতেই থাকে। দারুণ! তাহলে আজকের আলোচনা থেকে আমরা দেখলাম প্রাণী জগতে শ্বাস নেওয়ার কত রকম পদ্ধতি, সরল ব্যাপন থেকে শুরু করে ত্বক, ফুলকা, ট্র্যাকিয়া, ফুসফুস, আর মানুষের শ্বসনতন্ত্রের ডিজাইনটা কত নিখুঁত। বাতাস যাওয়ার পথ, এপিগ্লটিসের মতো সেফটি ফিচার, গ্যাস বিনিময়ের জন্য বিশাল সারফেস এরিয়া মানে অ্যালভিওলাই, আর বক্ষপিঞ্জর আর ডায়াফ্রামের ওই পাম্পিং মেকানিজম। হ্যাঁ, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো গঠল আর কাজের মধ্যেকার ওই নিখুঁত সমন্বয়টা। পরিবাহী অংশের কাজ বাতাসকে রেডি করা, শ্বসন অংশের কাজ গ্যাস বিনিময়, প্লুরার কাজ ঘর্ষণ কমানো, বুকের খাঁচার কাজ পাম্প করা। প্রত্যেকটা পার্ট তার নিজের কাজের জন্য একদম পারফেক্টলি ডিজাইনড। সত্যি অসাধারণ। এই যে এত নিখুঁত একটা সিস্টেম, যেটা আমাদের চারপাশের স্বাভাবিক বাতাসের জন্য তৈরি, এটা নিয়ে একটা ভাবনা আসছে মনে। যদি পরিবেশটা বদলে যায়, ধরুন খুব বেশি বাতাস দূষণ হলো বা খুব উঁচুতে গেলাম যেখানে অক্সিজেন কম, তখন এই সিস্টেমটা কিভাবে মানিয়ে নেয় বা কী ধরনের চ্যালেঞ্জ ফেস করে, এটা নিয়ে হয়তো আরও ভাবা যেতে পারে। অবশ্যই, এটা একটা জরুরি প্রশ্ন। আমাদের শরীর অনেক কিছুই মানিয়ে নিতে পারে, কিন্তু তারও একটা সীমা আছে। পরিবেশের পরিবর্তন এই সিস্টেমের ওপর বড় প্রভাব ফেলতে পারে। এটা অবশ্যই আরও গভীর আলোচনার বিষয়।